ন্যারেশনের নিয়ম অনুযায়ী মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার, এটার উত্তর হওয়া উচিত মাদার সেড টু মি ইউ মে গো উইথ মি। এখানে মে ছিল তাই এখানে মাইট হয়েছে, এখানে ইউ ছিল সেজন্য সেটা মির সাথে পরিবর্তিত হয়ে এখানে আই হয়েছে। নিয়ম সব ঠিক কিন্তু এই উত্তরটা ভুল। আমরা জানি কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট টেন্সে হবে। এখন সেটা পাস্ট টেন্সের যে ফর্মে হোক না কেন কোনো সমস্যা নেই, তাই এটার উত্তর হচ্ছে হ্যাড ডান। কিন্তু এই সেন্টেন্সের মতো এই সেন্টেন্সও একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে, আর প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যেহেতু পাস্ট ফর্ম সেহেতু সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট ফর্মে হতে হবে। তাই আগেরটার মতো এখানে উত্তর হওয়ার কথা হ্যাড নিডেড, কিন্তু এই উত্তরটা ভুল আর এই উত্তরটা সঠিক। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট হয়, সুতরাং এখানে একটা প্রেজেন্টের ভার্ব ব্যবহৃত হবে, তাই এখানে আস্ক ব্যবহৃত হয়েছে। সেম ভাবে এখানে যেহেতু ইজ আছে তার মানে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা আর উত্তর হওয়ার কথা ইট উইল ফিল হট, কিন্তু এখানে উত্তর হয়েছে ফিলস। এই উত্তরটাও সঠিক। এখানে শিক্ষক ছাত্রদেরকে সময় নষ্ট করতে মানা করছে, এখানে বাবা তার সন্তানকে সময় নষ্ট করতে মানা করছে, দুইটা বাক্য দিয়েই নিষেধ করা বোঝাচ্ছে। কিন্তু এই বাক্যের সঠিক উত্তর হচ্ছে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, আর এই বাক্যের সঠিক উত্তর হচ্ছে মাই ফাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। এখানেও উত্তর ভিন্ন, কিন্তু কেন? এই কেনর উত্তর যাদের কাছে আছে তারাই ইংরেজিতে ভালো করে, যাদের কাছে নেই তারাই ইংরেজিতে খারাপ করে। আর আজকের ক্লাসে আমি এই তিনটা টপিক নিয়েই আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংলিশ ফুল কোর্সের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসের ইন্ট্রো দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে আমি এই ক্লাসের মধ্যে তিনটা টপিক নিয়ে আলোচনা করব, টেন্স, ন্যারেশন, কন্ডিশনালস। যত দ্রুত সম্ভব আমি কোর্সটাকে শেষ করতে চাচ্ছি যাতে তোমরা পরীক্ষার আগে একটা ভালো সময় পাও পুরো প্লেলিস্টটাকে আবার রিভাইজ করার এবং প্র্যাকটিস করার, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই তিনটা টপিক অনেকটাই সিমিলার। টেন্স পারলে ন্যারেশন এবং কন্ডিশনালস দুইটাই পারবা। টেন্স যদি না বোঝো ন্যারেশনও পারবা না, কন্ডিশনালসও পারবা না, কারণ গ্রামারের হৃৎপিণ্ডই হচ্ছে টেন্স। টেন্স পারলে গ্রামারের 60%ই কমপ্লিট হয়ে যাবে। আর আমি এগ্রি ইংলিশের ফার্স্ট ক্লাসে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেজন্য এখানে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু টেন্সের এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পারলে টেন্স থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। আমি প্রথম ক্লাসে যদিও টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তারপরও এখানে কিছু কথা না বলে তুমি ক্লাসের সাথে রিলেট করতে পারবা না, তাই আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনো। টেন্স তিন প্রকার, এটা সবাই জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স চেনার উপায় হচ্ছে বি ভার্বসের মধ্যে এম, ইজ, আর থাকবে, হ্যাভ ভার্বসের মধ্যে হ্যাভ এবং হ্যাজ থাকবে, আর ভার্বে বেস ফর্ম অর্থাৎ বি1 থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে আইডেন্টিফাই করার উপায়। পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের বি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে, বি ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার থাকবে, হ্যাভ ভার্ব হিসেবে হ্যাড থাকবে। এগুলো যেখানেই থাকবে সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। প্রেজেন্ট এবং পাস্ট চিহ্নটাই হচ্ছে ফ্যাক্ট, কারণ ফিউচারের সব কিছুতে থাকে কি উইল অথবা শেল, এই দুইটা থাকবেই ফিউচার টেন্সের ক্ষেত্রে। টেন্স নিয়ে আমার এতটুকুই বলার ছিল, আর কিছুই বলার নেই। তাহলে টেন্স শেষ। এখন ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে কি করতে হয় বললাম তো, টেন্স পারলে ন্যারেশন পারবা। ন্যারেশনের জন্য শুধু তিনটা কথা মনে রাখলেই হয়। সেই তিনটা কথা মনে রাখার আগে একটা ন্যারেশনের কয়টা অংশ থাকে সেটা জানা উচিত। একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে। প্রথম অংশটাকে রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আর এই দুইটা অংশের উপরেই বাকি তিনটা কথা নির্ভর করছে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো প্রকার চেঞ্জ হবে না। ভিতরে অন্য যে সকল শব্দ আছে সেগুলো চেঞ্জ হবে, অর্থাৎ পার্সনের চেঞ্জ হবে, নাও থাকলে দেন হবে, দেয়ার থাকলে হেয়ার হবে, এগুলো চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো প্রকার চেঞ্জ হবে না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার এবং প্রেজেন্টে না থেকে পাস্ট ইনডিফিনিটে আছে তখনই রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন হবে। এটা ছিল 2 নম্বর কথা। আর 3 নম্বর কথাটা হচ্ছে টেন্সের যে পরিবর্তনটা হবে সেটা কিভাবে হবে, একদম ইজি। রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ফর্মে থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে হয়ে যাবে। এখন এখানে তুমি কনফিউজড হও না, এখানে কিন্তু আমি বলছি রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, রিপোর্টিং ভার্বের কথা বলছি না। রিপোর্টিং ভার্বে তো দুইটাই শর্ত, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। যদি পাস্ট ইনডিফিনিট হয় রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন হবে। এই যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা পাস্ট টেন্সে হবে,
একদম রেসপেক্টিভলি হবে। রেসপেক্টিভলি বলতে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে যখন ন্যারেশন চেঞ্জ করবা তখন সেটা পাস্ট ইনডিফিনিটে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্টে। আর যদি এটা পাস্ট পারফেক্টে থাকে তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এতটুকুতেই ন্যারেশনের সকল নিয়মকানুন শেষ। এর বাইরে তোমার কিছুই জানতে হবে না। জাস্ট তুমি তোমার ব্রেনটা খাটাবা, তাহলেই দেখবা সকল প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। এরপর হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালসটা আমরা একদম ক্লাসের মধ্যে দেখব। এর পূর্বে এতক্ষণ যা আলোচনা করেছি টেন্স এবং ন্যারেশন নিয়ে, তার উপর ভিত্তি করে বিগত সালের প্রশ্ন সমাধান করব। কৃষিতে বেশিরভাগ শিক্ষার্থীর চান্স না হওয়ার মূল কারণ হচ্ছে ইংরেজিতে দুর্বল হওয়া। কিন্তু ইংরেজির জন্য তোমাদের কারোর চান্স মিস হবে না, কারণ আমি তোমাদেরকে আজকে এমন একটা টেকনিক শিখাবো যে টেকনিকটা ফলো করলে ইংরেজি না পড়ে, ইংরেজি না পেরেও তুমি 100% সঠিকভাবে উত্তর করতে পারবা। আর সেই মেথডটা হচ্ছে এলিমিনেশন মেথড। তোমরা যারা রেগুলার আমার ক্লাসগুলো করো তারা হয়তো খেয়াল করেছো প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোর্স বলো, মেডিকেলের কোর্স বলো, সকল কোর্সের মধ্যে আমি এলিমিনেশন মেথডটা ফলো করি। এটা করার কারণ হচ্ছে তোমাদেরকে এলিমিনেশন মেথডে একদম পারদর্শী করে দেওয়া। কারণ এই মেথডটা যদি তুমি 100% অ্যাপ্লাই করতে পারো তোমার উত্তরটাও 100% সঠিক হবে। আর সেটা আজকের ক্লাসে আমি আরো বেশি করে তোমাদেরকে বোঝাবো। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা এগ্রিতে 2021 সালে এসেছে। আর ইউ হাংরি ফ্রেন্ডস? সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভে। বলেছিলাম না এতক্ষণ ন্যারেশন নিয়ে যা বলেছি ততটুকু জানলেই হবে, বাকিটা তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন সেন্টেন্স ইন্টারোগেটিভ হোক, অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, যাই হোক না কেন, তোমার প্রথম কাজ কি? এখানে যে কমাগুলো আছে সেই কমাগুলো উঠানো। যখন তুমি কমাটা উঠাবা সেটার উঠানোর জন্য তোমাকে একটা লিঙ্কার ইউজ করতে হবে, কারণ এইটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো অংশকে লিঙ্ক করে দিতে হবে লিঙ্কারের সাহায্যে। সেইখানে 3 ধরনের লিঙ্কার্স আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে ইফ বা ওয়েদার, আরেকটা হচ্ছে টু। দ্যাটটা সব ক্ষেত্রেই ব্যবহার করি আমরা, ইফ বা ওয়েদার ব্যবহার করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর টুটা ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ওঠানোর জন্য। তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WH দিয়ে শুরু হয়, অর্থাৎ হোয়াট, হোয়ার, হাউ এই ধরনের শব্দ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ইউজ করি না, জাস্ট WH কোয়েশ্চেনটা যেভাবে আছে সেভাবে রেখে বাকি অংশটাকে চেঞ্জ করে। এইটুকু জানলে ন্যারেশন তোমার 100% শেষ। এখন তাহলে এটা সলভ করো। সেড দ্য লিডার, একজন বক্তা এই কথাটা বলেছে, সেই জন্য এই বক্তাটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। শুরুতে যদি নিয়ে আসি তাহলে এখানে দ্য লিডার, আর যেহেতু রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভে আছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, সেই জন্য সেডের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে আস্কড। এরপর কমা ওঠানোর জন্য আমাদেরকে একটা লিঙ্কার ইউজ করতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। এরপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্টে আছে সেহেতু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিন্তু এই সেন্টেন্সটাকে আর ইন্টারোগেটিভে রাখা যাবে না, কারণ এটা ইন্টারোগেটিভ হওয়ার কারণে এখানে আমরা একটা লিঙ্কার ব্যবহার করছি। সুতরাং এখন তোমাকে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে লিখতে হবে। যদি তুমি এটাকে অ্যাসার্টিভে লেখো তাহলে শুরুতে তোমার আসার কথা ইউ, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি ইউটাকে, পার্সনটাকে সরাসরি নিয়ে আসি না, পার্সনের একটা পরিবর্তন হয়। সেটা পরিবর্তনটা কার সাথে হয়? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, সেটা যেই হোক না কেন, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টের সাথে পরিবর্তিত হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং ভার্বে কোনো প্রকার অবজেক্ট আছে কিনা। এখানে তো কোনো প্রকার অবজেক্ট নেই, তাহলে ইউটা কার সাথে পরিবর্তিত হবে? রিপোর্টেড স্পিচটা ভালো করে পড়ে দেখো। এখানে বলা হয়েছে আর ইউ হাংরি ফ্রেন্ডস, তার মানে এই যে লিডার আছে সে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করছে তারা ক্ষুধার্ত কিনা। আর বন্ধুরা কারা? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কারণ এখানে ফ্রেন্ডস আছে। সো এই ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। তাই আমরা এখানে দে লিখলাম। এরপর কি করতে হবে? যে ভার্বটা আছে টেন্স অনুযায়ী সেই ভার্বটা চেঞ্জ হবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাই এখানে দের সাথে ওয়ার ব্যবহৃত হবে পাস্ট ইনডিফিনিট করার জন্য। এরপর এখানে হাংরি আছে, আমরা হাংরিটা লিখব। এখানেই এই সেন্টেন্সটা শেষ। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডস এই শব্দটা কোথায় গেল? দ্য লিডার আস্কড ইফ দে ওয়ার হাংরি।
এখন আমাদের যে এই ফ্রেন্ডসটা, এটা তো বাদ পড়ে গেল। এই ফ্রেন্ডসটা হচ্ছে মূলত ভকেটিভ, আর ভকেটিভ যখন সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না, তখন আমাদেরকে ন্যারেশন করার সময় অ্যাড্রেসিং এই শব্দটা ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সটাতেও তাই, কারণ এই দ্য লিডারটা এই ইউকে ফ্রেন্ডস সম্বোধন করে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। এখন যদি ভকেটিভটা বাদ দিয়ে দাও, তাহলে কাদেরকে প্রশ্ন করলো, কি সম্বোধন করে করলো, সেটা কি বোঝা সম্ভব না। সেজন্য এই সেন্টেন্সের শুরুতে আমাদেরকে অ্যাড্রেসিং ব্যবহার করতে হবে। অ্যাড্রেসিং, এটা যেহেতু প্লুরাল ছিল, সো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, দ্য লিডার্স আস্কড ইফ দে ওয়ার হাংরি। তাদেরকে বন্ধু সম্বোধন করে লিডার জিজ্ঞেস করলো তারা কি ক্ষুধার্ত কিনা। তাহলে দেখা যাক উত্তরটা কত নাম্বার অপশনে আছে। এই উত্তরটা আছে বি নাম্বার অপশনে, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস, দ্য লিডার আস্কড ইফ দে ওয়ার হাংরি। এটা আর হবে না, এটা হচ্ছে ওয়ার। এই ধরনের প্রশ্ন আরো সহজে মনে রাখার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কেউ মা বলে, ভাই বলে, স্যার বলে, তখনই এরকম অ্যাড্রেসিংগুলো ব্যবহার করতে হয়। স্যারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং না, উইথ রেসপেক্ট ব্যবহার করে থাকি, কারণ স্যারদেরকে সম্মানের সাথে কথা বলা হয়ে থাকে। অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যদি ফ্রেন্ডস থাকে, কোনো নাম থাকে, যেটাই থাকুক না কেন, সেটাকে বাহিরে আনার জন্য উইথ রেসপেক্ট, অ্যাড্রেসিং, সয়ারিং এগুলো ব্যবহার করতে হয়। সয়ারিংটা আমরা ব্যবহার করি যখন ডাবল কোটেশনের মধ্যে বাই গড বা বাই জব থাকে। আশা করি ক্লিয়ার। আগের সেন্টেন্সটা তো আমরা নিয়ম অনুযায়ী করে ফেলছি, কিন্তু এই সেন্টেন্সটা আমি নিয়ম অনুযায়ী না করে এলিমিনেশন মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। এখানে মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার বলা হয়েছে, সুতরাং এটা ইনডিরেক্ট স্পিচে আছে, আমাদেরকে ডিরেক্ট স্পিচে করতে হবে। আর যেহেতু আমরা এলিমিনেশন মেথড ফলো করব, তাই আমাদেরকে আগে অপশন দেখতে হবে। মাদার সেড টু মি ইউ মে কাম উইথ মি, মাদার সেড টু মি ইউ মে গো উইথ মি, মাদার টোল্ড মি ইউ মে গো উইথ মি। আর যেহেতু ডিরেক্ট স্পিচে টোল্ড কখনোই ব্যবহৃত হয় না, সেহেতু সি নাম্বার অপশনটা বাদ। অপশন বাকি আছে এ এবং বি, এই দুইটা যদি না হয় তাহলে উত্তর হবে ডি নাম্বারটা, আর যদি হয়ে যায় তাহলে তো ডি নাম্বার এমনিতে এলিমিনেট হয়ে যাবে। ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের মধ্যে যে শব্দগুলো থাকে, নাও, হেয়ার, এগুলোর মতো, সেগুলোর মধ্যে শুধুমাত্র একটা ভার্বই আছে যেটা ন্যারেশনের ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা হচ্ছে গো ভার্ব। এই গো ভার্বটাও নাও যেমন দেন হয়, হেয়ার যেমন দেয়ার হয়, টুমোরো যেমন দ্য নেক্সট ডে হয়, সেম ভাবে গোটাও চেঞ্জ হয়ে কাম হয়ে যায়। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার। টোল্ড ছিল সেজন্য সেড টু ব্যবহার করতে হয়েছে, মি আছে, দ্যাট উঠিয়ে এখানে কমা এবং ডাবল কোটেশন ব্যবহার করতে হয়েছে। তারপর আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সর্বদা কার সাথে চেঞ্জ হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কি করছো, ইনডিরেক্ট স্পিচ করছো নাকি ডিরেক্ট স্পিচ করছো। যেহেতু এটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করছো, তাহলে এখানে আর এই ফার্স্ট পারসন কার সাথে চেঞ্জ হচ্ছে সেটা দেখা যাবে না, চেঞ্জ কার সাথে হয়েছে সেটা দেখতে হবে। তার মানে এই ইউটা মির সাথে পরিবর্তিত হয়ে আই হয়েছে। এরপর মাইট আছে, মে হবে, গো আছে, কাম হবে, তারপর উইথ হার আছে। এই হারটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা সবসময় কার সাথে পরিবর্তিত হবে? সাবজেক্টের সাথে পরিবর্তিত হবে। সেজন্য এই মিটা মাদারের সাথে পরিবর্তিত হয়ে হার হয়েছে। এই বি নাম্বার অপশনটা না হওয়ার কারণ হচ্ছে ডিরেক্ট স্পিচে গো থাকলে ইনডিরেক্ট স্পিচে কাম হয়, আর ডিরেক্ট স্পিচে কাম থাকলে ইনডিরেক্ট স্পিচে গো হয়। অর্থাৎ এখানে যদি গো না থেকে যদি কাম থাকতো, কি থাকতো? কাম, আই মাইট কাম উইথ হার, তাহলে এই অপশনটা সঠিক উত্তর হতো। ক্লিয়ার? হি সেড আই টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। সে বলল সে প্রতিদিন পদ্মা নদীতে গোসল করে। এই সেন্টেন্সটাকে ন্যারেশনের নর্মাল নিয়ম অনুসারে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করা যাবে না, কারণ তুমি যদি নর্মাল নিয়ম অনুসারে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো, তাহলে এখানে সেডের পরিবর্তে টোল্ড হবে, এখানে কমা উঠিয়ে দ্যাট ব্যবহৃত হবে, তারপর আইটা চেঞ্জ হয়ে কি হবে? হি হয়ে যাবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু এখানে পাস্ট টেন্স হয়ে যাবে। পাস্ট টেন্স হলে কি হবে? হি টোক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং, এরকম হবে, তাই না? কিন্তু এটা হবে না, কারণ এই সেন্টেন্সের মাধ্যমে এখানে তার একটা অভ্যাস বোঝাচ্ছে। আর তিন ধরনের বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর বাকি সব নর্মাল নিয়ম অনুযায়ী হয়। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? হি টোল্ড দ্যাট হি টেক, যেহেতু বি1, এটাকে আমাদের বি1ই রাখতে হবে, কিন্তু হির সাথে কি টেক হবে না, হির সাথে টেক্স হবে। হি টেক্স বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। সুতরাং
এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটা। এলিমিনেশন মেথডটা তুমি এখানে আরো ভালো করে অ্যাপ্লাই করতে পারবা। ধরে নাও তুমি জানো না যে এটার কিভাবে ন্যারেশন করতে হবে, তাহলে প্রথমে তোমার কাজ হচ্ছে অপশনগুলো চেক করা। প্রথমে এই সেন্টেন্সটা পড়বা, হি সেড আই টেক বাথ ইন পদ্মা এভরি মর্নিং। এরপর একটা একটা করে অপশন দেখবা। প্রথম অপশনে বলা হচ্ছে হি সেড দ্যাট। সেড ডিরেক্ট ইনডিরেক্ট উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সো এটা কোনো প্রবলেম না। এরপর হি ব্যবহার করা হয়েছে, তারপর এখানে দেখো টোক লেখা হয়েছে। কি জন্য? কারণ এইটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখন এটা করা হয়েছে পাস্ট ইনডিফিনিট, বাকিটা সেম টু সেম আছে। এরপরটা হি সেড দ্যাট, এতটুকু ঠিক, সবগুলো হি সেড দ্যাট এই পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু হির সাথে টেক ব্যবহার করছে, এটা কি হবে না? কারণ হয় টেন্স পরিবর্তন করতে হবে, করলে টোক লিখতে হবে, আর যদি না করো তাহলে টেক্স লিখতে হবে, না হলে হির সাথে লেখা যাবেই না, কারণ হির সাথে বেস ফর্ম B1 লেখা যায় না। সো বি নাম্বার অপশনটা বাদ। এরপর সি নাম্বার অপশন, হি সেড দ্যাট হি টেক্স, এখানে কি ব্যবহার করতে হয়েছে? অ্যাজ ব্যবহার করছে, সো হির সাথে টেক্সটাকে আমরা লিখতে পারছি, তারপর বাকিটা ঠিক আছে। এরপর ডি নাম্বার অপশন, হি সেড দ্যাট হি টেকেন, হির সাথে কখনো টেকেন হবে না। সাবজেক্টের পরে সরাসরি B3 কোনো নিয়মের মধ্যেই পড়ে না। সাবজেক্টের পরে কি ব্যবহৃত হয়? V2 অথবা V1, আর V3 ব্যবহার হলে সেটার ক্ষেত্রে কোনো না কোনো সাহায্যকারী ভার্ব থাকবে, সেখানে হ্যাভ ভার্ব থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, মডেল অক্সিলারি ভার্ব থাকতে পারে, কোনো না কোনো ভার্ব থাকবে, তারপর সেটা B3 হবে। সুতরাং এই ডি নাম্বার অপশনটাও বাদ, বাকি থাকে এ এবং সি। নর্মাল নিয়ম অনুযায়ী এ সঠিক, কিন্তু এই প্রশ্নের অ্যাকচুয়াল সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। তুমি দুইটা অপশন বাদ দিয়ে দিয়েছো, তাহলে তোমার হাতে এখন 50-50 চান্স আছে সঠিক উত্তর করার। আর এই 50-50 চান্সের মধ্যে এখন তোমরা যারা এই ক্লাসটা করছো তাদের জন্য এই 50-50 থেকে 100 ভাগ, 100 ভাগ সঠিক উত্তর করার চান্স থাকবে, কারণ আমি তো তোমাদেরকে এখন বলে দিয়েছি অভ্যাসগত, চিরন্তন সত্য, আরেকটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য। এই 3 ধরনের সত্য কথার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশনটা, হি সেড দ্যাট হি টেকস বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। সে বলল সে প্রতিদিন সকালে পদ্মায় গোসল করে। তোমার মধ্যে যদি ইংরেজির বাংলা অনুবাদ করার দক্ষতা থাকে, তাহলে এ নাম্বার অপশনটা যদি তুমি পিক করো, সেটার অর্থ বের করার সাথে সাথে তুমি বুঝে যাবে এ নাম্বার অপশনটা সঠিক উত্তর হবে না। সে বলল সে প্রতিদিন সকালে পদ্মায় গোসল করতো, এখানে করতো বলছে, আর এই বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে যে সে বলল আমি প্রতিদিন পদ্মায় গোসল করি। করি আর করতো অর্থে কি একটা চেঞ্জ হয়ে গেছে না? সুতরাং এই এ নাম্বার অপশনটা বাদ দিয়ে দিয়েছ। তার মানে এই যে 50-50 আনসার, যে বাংলা অনুবাদ করতে পারবে সেও কিন্তু 100 ভাগ সঠিক উত্তর করতে পারবে। আর তোমরা তো আমার ক্লাস করছো, তোমার জন্য তো ইংরেজির সবগুলো প্রশ্নের সঠিক উত্তর করা একদম পানির মতোই সহজ হবে। তাহলে পরের প্রশ্ন দেখা যাক। দ্য টিচার সেড স্টুডেন্ট ডো নট ওয়েস্ট টাইম, ফাদার সেড টু মি ডো নট ওয়েস্ট ইউর টাইম। দুইটা সেন্টেন্সেই হুবহু সেম, এখানে শুধু শিক্ষক বলল, এখানে বাবা বলল। কি বলছে? তোমার সময় নষ্ট করো না। এখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে বলছে তোমরা সময় নষ্ট করো না, এখানে সেইড দা হবে। এখন তোমাকে বুঝতে হবে রিপোর্টেড স্পিচটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ। যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে ডু নট, মানে হচ্ছে করো না, এটা একটা নিষেধাজ্ঞা। যদি কোনো সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠিয়ে টু ব্যবহার করতে হয়। আর এখানে সেডের পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হয়। আদেশ করলে ওয়ার্ডার ব্যবহার করতে হয়, নিষেধ করলে ফরবেইড বা প্রোহিবিটেড ব্যবহার করতে হয়, আর অনুরোধ করলে রিকোয়েস্ট ব্যবহার করতে হয়, উপদেশ দিলে অ্যাডভাইস ব্যবহার করতে হয়। তাহলে এই সেন্টেন্সটা সঠিক উত্তর কি হবে? দ্য টিচার, আমি শর্ট করে লিখছি, ফরবেইড দ্য স্টুডেন্ট টু ওয়েস্ট টাইম। ডোনটের জন্য আমরা ফরবেড এবং প্রোহিবিটেড ইউজ করছি, কারণ ডোনট দিয়ে নিষেধ করা বলছে, আর নিষেধ করা মানে হচ্ছে ফরবেড বা প্রোহিবিটেড। কিন্তু তোমরা ক্লাসে ইন্ট্রোতে দেখেছো এই সেন্টেন্সের উত্তরটা ফরবেডের জায়গায় অ্যাডভাইসড ব্যবহার করা হয়েছে, সেই উত্তরটাও কিন্তু সঠিক। ওই উত্তরটা কেন সঠিক সেটা আমরা দেখব, তার পূর্বে এই বাক্যের সঠিক উত্তর কি হবে সেটা জেনে নেওয়া যায়। মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম, আমার বাবা আমাকে বলল তোমার সময় নষ্ট করো না। তাহলে এটা কি হবে? মাই ফাদার ফরবেড বা প্রোহিবিটেড হবে, তাকে মিকে কমা উঠিয়ে কি হবে? টু হবে। ফরওয়ার্ড মি টু ওয়েস্ট ইউর কার সাথে চেঞ্জ হবে? সেকেন্ড পারসন। সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে চেঞ্জ হয়।
মির সাথে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মাই হয়ে যাবে, ওয়েস্ট মাই টাইম। তার মানে সঠিক উত্তর হচ্ছে মাই ফাদার প্রহিবিটেড মি টু ওয়েস্ট মাই টাইম। আমার বাবা আমাকে সময় নষ্ট করতে নিষেধ করেছে। এখন দেখা যাক এইটার উত্তর আমরা অ্যাডভাইসড কেন দিয়েছিলাম সেটা, আর এই প্রশ্নের জন্য যে উত্তরটা বললাম সেই উত্তরটা সঠিক হয়েছে কিনা তা দেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, আর এটার উত্তর আমরা কি বলেছিলাম, মাই ফাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। তুমি কি দুইটার মধ্যে তফাৎ খুঁজে বের করতে পারছো? যদি মনোযোগ দিয়ে এতক্ষণ আমার কথা শুনে থাকো তাহলে তোমার চোখে এই দুইটা প্রশ্নের উত্তরের মধ্যে তফাৎ অবশ্যই পড়বে। তফাৎটা কোথায়? নটের মধ্যে। যখন আমি ফরবিড এবং প্রহিবিটেড দিয়ে এই প্রশ্নের উত্তর করেছিলাম তখন কিন্তু নট ব্যবহার করিনি, তখন বলেছিলাম দ্য টিচার প্রহিবিটেড দ্য স্টুডেন্ট টু ওয়েস্ট টাইম। কিন্তু এখানে যখন প্রহিবিটেড এবং ফরবিড ব্যবহার না করে অ্যাডভাইসড ব্যবহার করা হয়েছে তখনই কিন্তু নটটা ব্যবহার করতে হয়েছে। সুতরাং যখন তুমি প্রশ্নে প্রহিবিটেড এবং ফরবিড ব্যবহার করবা তখন নট আর ব্যবহার করতে হবে না, কারণ তখন তো সরাসরি নিষেধ করে ফেলছে, সেখানে নেগেটিভ আলাদাভাবে লেখার দরকার নেই। কিন্তু এখানে টিচার উপদেশ করছে, শিক্ষক তার শিক্ষার্থীদেরকে উপদেশ দিচ্ছে সময় নষ্ট না করার। অর্থ দুইটা দেখো, শিক্ষক শিক্ষার্থীদেরকে সময় নষ্ট করতে মানা করলো, শিক্ষক শিক্ষার্থীদেরকে সময় নষ্ট না করার উপদেশ দিল। একটার বাংলা অর্থে না আসছে আর একটার বাংলা অর্থে না আসছে না, কিন্তু বাক্যটা কি নিষেধাজ্ঞা হয়ে গেছে। সুতরাং যখন তুমি প্রহিবিটেড এবং ফরবিড ব্যবহার করবা না, বাক্যের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্য শব্দগুলো ব্যবহার করবা, তখন কিন্তু নট ব্যবহার করতে হবে। যখন ফরবিড এবং প্রহিবিটেড ব্যবহার করবা তখন নট ব্যবহার করতে হবে না, সেই জন্য এখানে কোনো প্রকার নট ব্যবহার করা হয় নাই। এই সেন্টেন্সটাকে তুমি অ্যাডভাইসডের জায়গায় অর্ডারও লিখতে পারো। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। শিক্ষক শিক্ষার্থীদেরকে সময় নষ্ট না করার আদেশ করলো। তফাৎ একটাই, ফরবিড এবং প্রহিবিটেডের ক্ষেত্রে টু এর পূর্বে নট ব্যবহৃত হয় না, বাকি সব ক্ষেত্রে টু এর পূর্বে নট ব্যবহার করতে হয়। সব ক্ষেত্রে বলতে শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটা খেয়াল রাখবা, ভুল করা যাবে না। তারপরে সেন্টেন্স, দ্য অফিসার শাউটেড টু হিজ ম্যান হল্ট। এই হল্ট মানে হচ্ছে থামা। অফিসার তার আন্ডারে যত মানুষ ছিল তাদের উপর চিল্লায় বলতেছে তোমরা থামো। আর যেহেতু অফিসার হিজ ম্যান বলতে এদের থেকে এর র্যাঙ্কটা কি বেশি না? বেশি। আর সে কি করছে? চিৎকার করে বলছে, তাদেরকে আদেশ করছে। এখানে যদি দ্য টিচার এবং দ্য স্টুডেন্ট হতো সেক্ষেত্রেও অর্ডার ব্যবহার করা যেত, কিন্তু দ্য স্টুডেন্ট টিচারের উপর কখনো অর্ডার বা শাউট করতে পারবে না। এখানে দ্য অফিসার শাউটেড টু হিজ ম্যান আছে, আবার তুমি হিজ ম্যান শাউটেড টু দ্য অফিসার, এটা কিন্তু হবে না। এই ক্ষেত্রে নর্মালি বোঝা যাচ্ছে এটা অর্ডার বোঝাচ্ছে। এই হল্টের পাশাপাশি আরও একটা শব্দ আছে যেটা হচ্ছে মার্চ অন। মার্চ অন, স্ট্যান্ড আপ, ডু, হল্ট এগুলো থাকলে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেই ভার্বটা পরিবর্তিত হয়ে অর্ডার ব্যবহৃত হবে। তাহলে এটার উত্তর হচ্ছে দ্য অফিসার শাউটেডের পরিবর্তে হবে অর্ডার্ড। আর যেহেতু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছো সেহেতু এখানে টুটা কি হবে? হবে না। টুটা কখন হয়? সেডের সাথে হয়। এরপর নিয়ম অনুযায়ী যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা হবে দ্য অফিসার অর্ডার্ড হিজ ম্যান, তারপর কমা উঠিয়ে টু, এরপর হল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে হল্ট। দ্য অফিসার অর্ডার্ড হিজ ম্যান টু হল্ট। তাহলে সঠিক উত্তরটা দেখা যাক। সঠিক উত্তরটা আছে একদম শুরুতে, অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন বাকিগুলো কেন হয় নাই তুমি কিন্তু অপশন এলিমিনেট করেও এটার উত্তর ইজিলি করতে পারবা। যেরকম দেখো এখানে শাউট করা হয়েছে, শাউট করা মানে চিৎকার করা, চিৎকার করা আর ডাকা দুইটা এক জিনিস না, সো এইটার ক্ষেত্রে কল্ড হবে না। এরপর বি নাম্বার অপশনে দ্য অফিসার সেড টু হিজ ম্যান টু স্টপ। সি নাম্বার অপশনে বলছে শাউটেড টু হিজ ম্যান নট টু প্রসিড। বাক্যগুলোর মধ্যে কি কি তফাৎ দেখতে পাচ্ছ? এখানে যে হল্ট শব্দটা ছিল সেই হল্ট শব্দের পরিবর্তন হয়ে গেছে। এটা একটা ভার্ব, আর ভার্বের কোনো সময় পরিবর্তন হয় না, শুধুমাত্র গোর ক্ষেত্রে হয়। গো থাকলে কাম হয়, কাম থাকলে গো হয়। কিন্তু এখানে হল্ট অর্থ থামা বলে যে স্টপ বলে দিয়েছে হয়ে গেল, হবে না। আর প্রসিডকে নট টু দিয়ে নেগেটিভ করে দিছে, হবে না। সুতরাং এই তিনটা অপশনে একদম ইজিলি বাদ দেওয়া যাচ্ছে, কারণ এখানে আমার ভার্ব আছে হল্ট, বাকি তিনটার মধ্যে কোনোটার মধ্যে দেখো হল্ট নাই, এখানে মুভ ছিল, সরাসরি তুমি বাদ দিয়ে দিতে পারবা ইজিলি। তোমার এই সামনে কি আছে না আছে সেগুলো দেখারও দরকার পড়বে না, জাস্ট এই তিনটা শব্দ দেখেই তুমি এই অপশনটাকে বাদ দিতে পারবা। কারণ তুমি জানো কমা উঠিয়ে একটা টু ব্যবহার করতে হয়, তারপর এখানে হল্ট একটা শব্দ আছে, একটা শব্দে হবে, তাহলে টু হল্ট এখানেই আছে আর কোথাও নেই। সো বাকি অপশনগুলো কি একদম বাদ। একটাই অপশন থাকে, এটাই হচ্ছে কি
সঠিক উত্তর। এলিমিনেশন মেথডটা যদি তুমি ভালো করে ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সেক্ষেত্রে ইংরেজি যদি তুমি নাও পারো, তোমার সাধারণ জেনারেল নলেজ দিয়েই সঠিক উত্তর করতে পারবা। এই কয়েকটা টপিক বুঝতে পারলেই ন্যারেশন কমপ্লিট। এর বাইরে তোমার ন্যারেশন থেকে আর কিছুই পড়ার দরকার নেই। এতক্ষণ যে কয়েকটা প্রশ্ন সমাধান করছি তার মধ্যে আমি ন্যারেশনের সমস্ত টপিক কভার করার চেষ্টা করেছি। এখন তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর যদি তোমরা কোনো সমস্যা ফেস করো তাহলে সেটা আমাকে জানাবা, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এখন তোমার কাজ হচ্ছে এখানে যে পোল কোশ্চেনটা দেওয়া আছে, এই পোল কোশ্চেনের সঠিক উত্তর কি হবে সেটা কমেন্ট করে জানানো। কমেন্ট করার সময় অবশ্যই P1 লিখে আনসারটা লিখবা। তার মানে এটা হচ্ছে পোল 1, বুঝছো? এখন আমরা দেখব টেন্স। দ্য থিফ সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট হি। এটা কিন্তু ন্যারেটিভ স্টাইলে আছে, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে আছে। আমরা নর্মালি জানি একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটার ভার্ব যদি পাস্ট ফর্মে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট টেন্সে হবে। এখন সেই পাস্ট টেন্সটা কি পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সেটা তোমাকে সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে। যদি এই সেন্টেন্সটাকে তুমি ইনডিরেক্ট থেকে ডিরেক্টে নাও তাহলে কি হয়? দ্য থিফ সেইড দ্যাটের পরিবর্তে এখানে একটা কমা, এরপর ডাবল কোটেশন, হিটা কার সাথে চেঞ্জ হয়েছে? দা থিফের সাথে চেঞ্জ হয়েছে। আর যেহেতু চোর নিজে কথাটা বলছে তাই এখানে হিটা পরিবর্তিত হয়ে কি হবে? আই হবে। আর ওয়াজ অ্যাশেমড বয়েস ফর্মে আছে, কিন্তু আমাদের সেটা দেখার দরকার আছে না, আমাদের দেখার দরকার এই ওয়াজ। যেহেতু ওয়াজ দিয়ে বোঝাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আয়ের সাথে আমাদের কি ব্যবহার করতে হবে? এম ব্যবহার করতে হবে। এরপর অ্যাশেমডে অ্যাশেমড থাকবে। বয়েস ফর্মে ছিল এটা, এটাও কি এখন বয়েস ফর্মই হয়ে গেছে। তারপর অফ হোয়াট হি, এই জায়গায় কি হবে? একজন চোর যখন ধরা পড়ে সে কি কখনো বলে আমি যা করি তার জন্য আমি লজ্জিত? না, সে বলে আমি যে কাজটা করেছি বা আমি যে কাজটা করলাম সেটার জন্য আমি লজ্জিত। সুতরাং এই সেন্টেন্সটার সঠিক উত্তর হবে আই ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট আই ডিড। এখন যেহেতু এখানে আই ডিড এতটুকু পাস্ট ইনডিফিনিটে আছে, ন্যারেশনে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট হওয়ার জন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? হ্যাড ব্যবহার করতে হবে। আর ডিড মানে হচ্ছে ডো, এটার B2 ছিল এবং এটার B3 হবে ডান। তাহলে আনসারটা কি হবে? দ্য থিফ সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট হি হ্যাড ডান। এখন ক্লিয়ার হয়েছে যে এখানে কেন হ্যাড ডান ব্যবহার করতে হয়েছে? কারণ এইটা ইনডিরেক্ট স্পিচে আছে, সেজন্য আমাদেরকে ন্যারেশন অনুযায়ী ব্যবহার করতে হয়েছে। সঠিক উত্তরটা কি হবে? সি নাম্বারটা। এরপরের প্রশ্নটা দেখো, চুজ দ্য রাইট অপশন ফর দ্য গ্যাপ। 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে কি বোঝাচ্ছে? কাজটির 3/2 সম্পন্ন হয়েছে। এই যে দ্য ওয়ার্ক, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ওয়ার্ক কখনো প্লুরাল হয় না, অর্থাৎ তুমি এটা দ্য ওয়ার্কস কখনোই লিখতে পারবা না, কিন্তু হি ওয়ার্কস লেখা যায়। এখন এখানে তুমি বলতে পারবে না যে এটা হচ্ছে প্লুরাল ফর্ম, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, অর্থাৎ এই ওয়ার্কটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। কিন্তু ওয়ার্কটা যখন এস নাউন ব্যবহৃত হবে তখন সেটাকে কখনোই তুমি প্লুরাল করতে পারবে না, ওয়ার্ক কখনোই প্লুরাল হয় না। সেহেতু ওয়ার্কের পরের ভার্বটাও সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। শুধু ওয়ার্ক না, আরও অনেক ধরনের শব্দ আছে, যেরকম নিউজ, এই শব্দটাও কি কখনোই প্লুরাল হয় না, এটাও কি একটা সিঙ্গুলার ওয়ার্ড, আর এরপরে ভার্বটা কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। সো এই অপশনের মধ্যে যেগুলো প্লুরাল ভার্ব সবগুলো আমরা কেটে দেব। তাহলে এই ওয়ার একটা প্লুরাল ভার্ব, আর একটা প্লুরাল ভার্ব, হ্যাভ বিন একটা প্লুরাল ভার্ব, 3টা অপশনই কেটে দিলাম, বাকি আছে একটা অপশন। সঠিক উত্তর কি হবে? হ্যাজ বিন। এলিমিনেশন মেথডটা কতটা গুরুত্বপূর্ণ তা কি বুঝতে পারছো এখন? আশা করি বুঝতে পারছো। এর পরের সেন্টেন্স দেখা যায়। এখানে একটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ আছে। এই প্রথম সেন্টেন্সটার মধ্যে আমাদের ক্লজ কিন্তু এতটুকু ছিল, এইটুকু কিন্তু আমাদের ক্লজ না, সেন্টেন্স ছিল এইটা, এইটার এইটুকু একটা ক্লজ, তারপর হোয়াটের পরে এতটুকু একটা ক্লজ ছিল। নিয়ম হচ্ছে আগের ক্লজটা পাস্ট টেন্সে থাকলে পরের ক্লজটাও পাস্ট টেন্সে থাকতে হবে। সুতরাং এখানে আই থট যেটা আছে একটা ক্লজ পাস্ট টেন্সে আছে, তাহলে এই জায়গাটাও পাস্ট টেন্সে হতে হবে। তো পাস্ট টেন্স ছাড়া যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা কি করব? বাদ দিয়ে দেব। এই নিডসটা বাদ দিলাম, নিডটা বাদ দিয়ে দিলাম। কারণ নিডস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউনের সাথে যে ভার্বটা ব্যবহৃত হয় সেটা, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে। সো এটা বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের ভার্ব। আর নিড এটা ভার্বের বেস ফর্ম, সো এটাও কি বাদ। এরপর বাকি থাকে 2টা অপশন, একটাতে হ্যাড আছে আর একটাতে নিডেড আছে। এখন কোন অপশনটা তুমি ব্যবহার করবে? অবভিয়াসলি এ নাম্বার অপশনটা, কারণ ডি নাম্বার অপশনে হ্যাড আছে ঠিকই, কিন্তু এরপরে যে ভার্বটা সেটা B1, সেটা কি B3-তে না, কারণ হ্যাডের পরে আরেকটা ভার্ব ব্যবহার করলে সেটার B3 থাকতে হবে।
যেহেতু এটা নিয়ম ফলো করে নাই তাহলে ডি নাম্বার অপশনটা হচ্ছে না। সঠিক উত্তরটা কি হবে? আই থট দ্যাট দ্য গ্রাস নিডেড কাটিং। এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকবে যদি এখানে নিডেড দিয়ে দিত তখন আমরা কি করতাম? অ্যাকচুয়ালি এরকম তোমাকে দিবে না, কারণ এই ধরনের প্রশ্ন যদি স্পিচ আকারে না থাকে, সরাসরি সেন্টেন্স আকারে থাকে, তখন তোমাকে সবসময় পাস্ট ইনফিনিটেই দিবে। অর্থাৎ একটা ক্লজ পাস্ট ইনফিনিটে থাকলে পরেরটা তোমাকে পাস্ট ইনফিনিটি করতে হবে। যেহেতু এটা পাস্ট ইনফিনিটে ছিল, এটাও পাস্ট ইনফিনিটি হয়েছে। আরও দুইটা প্রশ্ন আমরা সমাধান করব। হি ডিড নট নো দ্যাট দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। সে জানতো না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে এটা চিরন্তন সত্য না? চিরন্তন সত্য, সেজন্য এখানে যে ভার্বটা আছে সেই ভার্বে কি ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। হি ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো সঠিক উত্তর কি হবে? বি নাম্বার। এটা কোন টাইপের প্রশ্ন থেকে এসেছে? যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আমরা সলভ করলাম, যে পদ্মা নদীতে যে গোসল করতো সেই প্রশ্নটা, সেটা অব্যাহত ছিল, আর এটা কি চিরন্তন সত্য। সেজন্য সঠিক উত্তর কি হবে? বি নাম্বারটা, মুভস। আর এই প্রশ্নটা দেখো, ফাদার টোল্ড মি দ্যাট হি, অর্থাৎ এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স টাইপের কোয়েশ্চেন। দেখা যাক অপশনে কি কি আছে। উইল হেল্প মি, উইল বি হেল্পিং মি, উড বি হেল্প মি, উড হেল্প মি। কি করবে এখানে? এটার ন্যারেশনে আছে কি? টোল্ড। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেহেতু এখানে যে ভার্বটা থাকবে সেটাও কি পাস্ট টেন্সেই হবে। ইনডিরেক্ট স্পিচে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তখন রিপোর্টের স্পিচটাকে যখন চেঞ্জ করো তখন সব সময় সেটা পাস্ট টেন্সই হয়, কারণ প্রেজেন্ট যেটা থাকে সেটা তো পাস্টে হয়ে যায়। আর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে সেটা আবার পাস্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট থাকলে সেটা আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সো এখানে অপশনের যেই ভার্বগুলো পাস্টে নাই সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। বি নাম্বারটা বাদ, এ নাম্বারটা বাদ, কারণ এখানে উইল আছে, এগুলো ফিউচার ফর্মে আছে। এখানে উড আছে, এখানে উড আছে। এই দুইটা শব্দ দেখো পাস্ট টেন্সে আছে, সুতরাং এই দুইটার মধ্যে একটা সঠিক উত্তর হবে। এখন তুমি জানো উডের পরে বি থাকলে এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে ইডি যোগ করতে হবে, অর্থাৎ বি3 করতে হবে। তাহলে উড বি হেল্প মি যদি হইতো তাহলে আমরা সি নাম্বার অপশনটা নিতাম, কিন্তু যেহেতু এখানে হেল্পের সাথে ইডি নাই, সো এই সি নাম্বার অপশনটাও বাদ। আলটিমেটলি একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে ডি নাম্বারটা। উড আছে, তারপর উডের পরে বি1 আছে, এরপর একটা অবজেক্ট আমরা ব্যবহার করলাম, বা যা আছে তা থাকলো সমস্যা নাই, কিন্তু উডের পরে আমাদের একটা বি1 আছে, তার মানে নিয়ম ফলো করছে। সঠিক উত্তরটা কি হবে? ডি নাম্বার। অপশন এলিমিনেট করে ইজিলি কিন্তু উত্তর করতে পারছি। এগুলো পোল কোয়েশ্চেন ছিল, বাট আমি তোমাদের ক্লিয়ার করার জন্য নিজে উত্তর করে দিলাম। এখন আমরা সর্বশেষ টপিক কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কন্ডিশনালের জন্য এখানে যে 5টা রুলস আছে সেই 5টা রুলস মনে রাখলেই হবে। এখানে 0, 1, 2 এবং 3rd কন্ডিশনের রুল দেওয়া আছে। 0 কন্ডিশনালের নিয়ম হচ্ছে 1 নাম্বারটা আর 2 নাম্বারটা। যদি ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট থাকবে। এই নিয়মটার সাথে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনালটাকে গুলাই ফেলো, কারণ এই 4টা নিয়মের ক্ষেত্রে দেখো এখানে ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, চেঞ্জ হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আবার 2 নাম্বার প্রশ্নটার মধ্যে ইফযুক্ত পাস্ট ইনডিফিনিট, এখানে 4 নাম্বার উত্তরটার মধ্যে ইফযুক্ত পাস্ট ইনডিফিনিট আছে সেকেন্ড কন্ডিশনালে, কিন্তু এখানে পাস্ট কন্ডিশনাল হচ্ছে আর এখানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে। খুবই ঝামেলার বিষয়। তাহলে তুমি কখন কোনটার উত্তর করবা? চিন্তার কোনো কারণ নেই, সকল ঝামেলার সমাধান আমার কাছে আছে। এটার উপর আমি জাস্ট 2টা এক্সাম্পল তোমাদের দেখাবো, দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। কন্ডিশনালের লাস্ট যে রুলটা সেটা হচ্ছে 3rd কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে। এখন আমরা কিছু এমসিকিউ সমাধান করব। তার পূর্বে তোমাকে এই 1 থেকে 4-এর মধ্যে যে কনফিউশনগুলো সেটা দূর করা যাক। এই দুইটা তখনই হবে যখন এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স দুইটাই সত্য হবে। এক্সাম্পল হিসাবে তুমি একটা বন্ধুর বাড়িতে গেলা, সেখানে তোমার বন্ধু জিজ্ঞেস করলো তুই কেন গতকালকে আসিস নাই? তখন তুমি উত্তরে বললা যদি রফিক আসতো তাহলে আমি আসতাম। কথাটা কি? দুইটাই সত্য। রফিক যখন আসতো তখন তুমি আসতা, আগেরটাও পাস্ট ইনডিফিনিট, পরেরটাও পাস্ট ইনডিফিনিট। অথবা তুমি রফিককে বললা রফিক তুই যদি আকাশের বাড়িতে যেতি তাহলে আমিও যেতাম। দুইটা কথাতেই সততা প্রকাশ পাচ্ছে, কিন্তু এই দুইটার উদাহরণের ক্ষেত্রে তেমনটা না। এটার ক্ষেত্রে এটার অর্থ অন্যরকম হতে পারে। এই যেরকম এখানে তুমি বললা যদি তুমি আসো তাহলে আমি যাব, এখন তুমি যাবা বলছো, এটা ভবিষ্যতে চলে গেছে, এখন ভবিষ্যতে সে ঠিকই এসে পড়লো কিন্তু তুমি গেলো না, তাহলে কথাটা কি সত্য হলো? হলো না। কিন্তু এটা কিন্তু একদম সত্যতা প্রকাশ পাচ্ছে, আর এটাতে সত্যতাটা প্রকাশ পাচ্ছে না। সুতরাং ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে যখন দুটি বাক্যই সত্য অর্থ প্রকাশ করবে তখন প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পরেরটা পাস্টই হবে। আদারওয়াইজ সব ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্ডিশনাল হবে। এখন এই ইফগুলা এই মাঝেও ব্যবহার হতে পারে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবা। আই কুড গো ফর এ ড্রাইভ ইফ টুডে ড্যাশ স্যাটারডে। যদি আজকে শনিবার হতো তাহলে আমি একটা ড্রাইভে যেতে পারতাম। কুডটা কখন ব্যবহৃত হয়? পাস্ট কন্ডিশনালে উড, কুড আর মাইট, এই 3টা শব্দ
ব্যবহার করা হয়। যেহেতু এটা পাস্ট কন্ডিশনালে আছে, সুতরাং ইফ যুক্ত সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। তাহলে এখানে আমাদের ভার্বের বি2 ব্যবহার করতে হবে। এখন বি2 হিসেবে তুমি এখানে কি ভার্ব ব্যবহার করবা? অবভিয়াসলি ওয়ার ব্যবহার করতে হবে। কেন ওয়ার ব্যবহার করবা, ওয়াজ কেন করবা না? কারণ যদি এখানে টুডে ওয়াজ স্যাটারডে বলতা তাহলে অর্থটা হইতো যে আজকে শনিবার ছিল। আর যদি ওয়ার ব্যবহার করো তাহলে সেটা হচ্ছে আজকে যদি শনিবার হতো। কারণ তুমি ছোটবেলায় ইচ্ছা প্রকাশ করলে বলতা না আই উইশ আই ওয়ার এ কিং, যেটা কখনো সম্ভব না, কিন্তু তুমি ইচ্ছা করতা, ইস আমি যদি রাজা হতাম, এরকম আর কি, যে আজকে যদি শনিবার হতো তাহলে আমি একটা ড্রাইভে যেতে পারতাম। এই জন্য এখানে ওয়ার ব্যবহার করতে হয়েছে। সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার অপশন, আই কুড গো ফর আ ড্রাইভ ইফ টুডে ওয়ার স্যাটারডে। আজকে যদি শনিবার হতো আমি একটা ড্রাইভে যেতে পারতাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই ড্যাশ এনি ওয়ান অ্যাবাউট দিস। ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে এর পরের সেন্টেন্সটা কি হবে, পাস্ট কন্ডিশনালে হবে। অর্থাৎ উড কুড মাইট ব্যবহার করতে হবে, তারপরে একটা ভার্ব ব্যবহার করতে হবে, সেটার বি1 রাখতে হবে, এখানে যেরকম গো আছে। তাহলে দেখা যায় সঠিক উত্তর কি হবে, ডি নাম্বার অপশনটা। কেন? কারণ এখানে উড আছে, তারপর একটা বি2 আছে। এখন সাথে নট ব্যবহার করছে অর্থের সামঞ্জস্যতা রাখার জন্য। যদি এটা আমি হতাম তাহলে কাউকে এই বিষয়ে বলতাম না, কারণ উডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, আর এখানে টোল্ড ব্যবহার করছে, সুতরাং এই অপশনটা বাদ। এখানে উডের পরে হ্যাভ তো হয় কখন, যদি ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হতো, যেহেতু এটা পাস্ট পারফেক্ট না, সো বি নাম্বার অপশনটাও বাদ। সি নাম্বার অপশনটা কেন হয় না? কারণ এখানে উড বি টেলিং বলছে, উড বির সাথে কখনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয় না। এখানে টোল্ড হইলে একটা কথা ছিল, বাট এটা টেলিং আছে, অর্থাৎ এটা নিয়ম ফলো করছে না। সঠিক উত্তর কি হবে, ডি নাম্বারটা। ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দ্য ডকুমেন্টস। এখানে যেটা ফিউচার টেন্সে আছে, সুতরাং এই জায়গায় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, কারণ এটা ইফ যুক্ত সেন্টেন্স। তাহলে দেখা যাক কোন কোন অপশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব আছে। এ নাম্বারে আছে, সি নাম্বারে আছে, তাহলে ডি এবং বি নাম্বার অপশন বাদ। আর তুমি কন্ডিশনালের নিয়ম অনুযায়ী জানো ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব কোনটা, এ নাম্বারটা। সি নাম্বারটা কি বাদ, কারণ এখানে পারফেক্ট টেন্সে আছে। পারফেক্টের কথা তো আর ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে নাই, আছে কি না। এরপরে সেন্টেন্স, ইফ ইট ইজ সামার ইট ড্যাশ হট। দুইটাই কি সত্য কথা প্রকাশ করছে, কিন্তু যদি এটা গ্রীষ্মকাল হয় তাহলে এটা খুবই গরম হবে। সো এখানে যে ফিলটা আছে সেটা কি হবে, ইট ফিলস হবে। কোন ল ফলো করা হয়েছে, জিরোথ ল ফলো করা হয়েছে, কন্ডিশনালের জিরোথ ল, কারণ দুইটা ক্লজেই সত্য কথা প্রকাশ করছে। যদি গ্রীষ্মকাল হয় তাহলে গরম হবে, স্বাভাবিক বিষয়। যদি এখানে ইফ ইট ইজ উইন্টার বলতো তাহলে কি হতো, ইট ফিলস কুল হইতো। ক্লিয়ার? তাহলে এটা সঠিক উত্তর কি হবে, সি নাম্বার অপশন, ফিলস। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, ইফ যুক্ত সেন্টেন্সটা কি হবে সেটা জানার জন্য আমাদের এই সেন্টেন্সটাকে দেখতে হবে। এখানে যেহেতু উড আছে তার মানে এটা কন্ডিশনাল আছে, এবং কোন কন্ডিশনাল, পাস্ট নাকি পারফেক্ট। এরপরে যে ভার্বটা হ্যাভ এবং তারপরে বি3 আছে, যদি এটা বি3 না থাকতো তারপরেও কিন্তু এটা পাস্ট কন্ডিশনাল হতো, বাট এখানে বি3 আছে, সো এটা পারফেক্ট কন্ডিশনাল। কারণ পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে, তারপরে একটা বি3 ব্যবহৃত হয়, আর কন্ডিশনালের জন্য এখানে উড ব্যবহার করতে হয়েছে। যেহেতু এটা পারফেক্ট কন্ডিশনাল, তার মানে ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে হবে, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা হবে সেখানে একটা হ্যাড থাকবে। যদি না থাকে তাহলে সেই অপশনগুলো আমরা বাদ দিব। দেখা যাক কোন কোন অপশনে আছে, শুধুমাত্র দুটো অপশনে আছে, সি এবং ডিতে। তাহলে এ এবং বি এই দুটো অপশন এমনিতেই এলিমিনেটেড। কি আছে না আছে সেটা আমার দেখতে হবে না, হ্যাড আছে যেগুলোতে সেগুলোতে কথা হবে, আরগুলোতে কথা হবে না। এখন সি নাম্বার নাকি ডি নাম্বার সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, কারণ সি হ্যাডের পরে বি3, আমরা যেই নিয়মটা জানি পারফেক্ট টেন্সে সেটা আছে। কিন্তু এখানে তো পারফেক্ট টেন্স ফলো করছে, কিন্তু এই অপশনটা আমরা নিচ্ছি না কেন, কারণ এটা ভয়েস ফর্মে চলে গেছে, দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন। এখানে বোঝানো হচ্ছে তোমরা এমন একটা সিচুয়েশনে আছো, সেই সিচুয়েশনে বলা হচ্ছে যদি ব্রিজটা ভেঙে যেত তাহলে আমাদের কি হতো। সো এই ডি নাম্বার অপশনটাকে হবে না, কারণ ডি নাম্বার অপশনে কারোর দ্বারা ব্রিজ ভাঙাকে বোঝানো হচ্ছে, কারণ এটা ভয়েস ফর্মে আছে। তাই সঠিক উত্তরটা কি হচ্ছে, সি নাম্বার অপশন, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ক্লিয়ার? এই জায়গায় আই এম শিওর হি উড হ্যাভ ইটেন ইট। এখানে যেহেতু উড হ্যাভ ইটেন আছে, তার মানে এই জায়গাটা কি ফর্মে আছে, পাস্ট পারফেক্ট কন্ডিশনালে আছে। সো এখানে যেই সেন্টেন্সটা ব্যবহৃত হবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এখানে আই এম শিওর যে আছে সেটা নিয়ে তোমার কনফিউজড হলে হবে না। আই এম শিওর হি উড হ্যাভ ইটেন, এই পুরো সেন্টেন্সটা পড়বা, সেন্টেন্সের মধ্যে খুঁজবা যে কোনো কন্ডিশন মিলাতে পারো কিনা, মিলাতে পারলে আনসার পেয়ে যাবা। আগেরটার মতোই আমরা জানি পারফেক্ট টেন্সে একটা হ্যাড থাকবে, তারপর একটা বি3 থাকবে,
এটা যেখানে যেখানে আছে সেটা সঠিক উত্তর হবে, আর বাকিগুলো বাদ। দেখা যায় এটাতে বি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন এবং এ নাম্বার অপশনটা কন্ডিশন অনুযায়ী পারফেক্ট টেন্সে আছে, সি নাম্বার অপশনটা বাদ। এখন তুমি বলবা এ নাম্বার অপশন যেহেতু বাদ দেন নাই তাহলে সি নাম্বার অপশন কেন বাদ দিয়েছেন? সি নাম্বার অপশন বাদ দেওয়ার কারণ হচ্ছে এখানে অ্যাজ ইফ আছে। কন্ডিশনালের ক্ষেত্রে ইফ, হ্যাড, আনলেস এই তিনটার ক্ষেত্রে নিয়ম সেম, এই তিনটা ব্যবহার করা যাবে, কিন্তু অ্যাজ ইফটা ব্যবহার করা যায় না, সো এই অপশনটা বাদ। এরপর এ নাম্বার অপশনটা অর্থের সাথে সামঞ্জস্যতা পাচ্ছে না। যতক্ষণ না সে ক্ষুধার্ত হলো আমি নিশ্চিত যে সে খাবারটা খেয়ে ফেললো, কথা কি হলো না, সে ক্ষুধার্ত ছিল বলেই কিন্তু সে খাবারটা খাইছে, সো এই এ নাম্বার অপশনটাও বাদ। তাহলে বি নাম্বার অপশনটা বাদ, কারণ বি নাম্বার অপশনে বোঝাচ্ছে সে ক্ষুধার্ত ছিল না। যদি সে ক্ষুধার্ত না থাকে তাহলে আমি কীভাবে নিশ্চিত হলাম যে সে খাবারটা খাইছে? আলটিমেটলি একটা অপশনই বাকি, সেটা হচ্ছে ডি নাম্বার। সঠিক উত্তরটা কি? ডি নাম্বার। হ্যাড হি বিন হাংরি আই এম শিওর হি উড হ্যাভ ইটেন ইট। ক্লিয়ার? এগুলোই ছিল আজকের ক্লাসের সকল টপিকের বিস্তারিত আলোচনা। আশা করি এই তিনটা টপিকই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এই তিনটা টপিক থেকে কৃষিগুচ্ছতে যদি কোনো প্রকার প্রশ্ন আসে আমার বিশ্বাস তোমাদের কোনো প্রকার ভুল হবে না, তোমরা ইজিলি সঠিক উত্তর করতে পারবা। পুরো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবা। পাশাপাশি এখানে যে পোল কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর P2 লিখে উত্তর করবা। ঠিক আছে? এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসএলসির পাশেই থাকো। আল্লাহ হাফেজ।